আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। চতুর্থ ধাপে আজ দেশের ৬০ উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে এসব উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে সকাল থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন সহ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দফার উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ৭,৮২৫টি। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চলছে ভোটগ্রহণ। সেখানকার একটি কেন্দ্রে আছেন আমাদের প্রতিনিধি জাহিদ রিপন। সেখানকার ভোটের সবশেষ খবর জানাচ্ছেন তিনি। সেরকম ভোটার উপস্থিতি নেই, ঢিলেঢালাভাবে ভোটার আসেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। তো এবং আমি এখানে ভিজিটিং অফিসারের কথা বলেছি, উনি বলেছেন যে এই ক্ষেত্রে ভোটার রয়েছেন ২,৭34 জন। তার ভিতরে গেল ১.৫ ঘন্টায় ৮৭টি ভোট কাস্ট করেছেন। তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এখন এই মুহূর্তে আসলে কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও কোনো খবর পাওয়া যায়নি, তবে শান্তিপূর্ণভাবে বেশ ভোট গ্রহণ চলছে এবং এই ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও ২০২৪ সালের তৃতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। আগামীকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আর বর্তমান সরকারের প্রথম বাজেট। ২০২৪ সালের ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে এই সরকার ক্ষমতায় আসে। প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থ বছরের বাজেট হবে দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ সরকারের ৬ মেয়াদে ২৫তম বাজেট। উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে ২০২৪-২৫ অর্থ বছরের ৭,৯৬,৯০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৪০,০০০ কোটি টাকা, বাকি ২,৫৭,০০০ কোটি টাকা নেওয়া হবে ঋণ। পরিমাণ বাড়লেও আইএমএফ এর শর্ত মেনে বাজেট ব্যবস্থাপনায় কমেছে জ্বালানি খাতের ভর্তুকি। মন্দা অর্থনীতির বাজেটে করের আওতা, আবগারি শুল্ক ও কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে। শারফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামের মধ্যেই আসছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বক্তব্যের শিরোনাম সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। নতুন বাজেটে ৫,৪০,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের মধ্যে এনবিআরকে ৪,৮০,০০০ কোটি টাকা আদায় করতে হবে। আইএমএফ এর ঋণের শর্ত মেনে আগামী বাজেটে কর অব্যাহতি, শুল্ক, কর ছাড় কমিয়ে বাড়তি ১৫,০০০ কোটি টাকা আয়ের পরিকল্পনা এনবিআর এর। বাজেট ঘোষণায় ১৫ ভাগ কর দিয়ে কালো টাকা ব্যবহারের সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা। অর্থ পাচার বন্ধে ফার্নেস তেল, লুব্রিকেন্টে ট্যারিফ মূল্য দ্বিগুণ হতে পারে। পুঁজিবাজারে ৪০ লাখ টাকার বেশি আয়ে ক্যাপিটাল গেইনে করহার হতে পারে ১৫ ভাগ। কমিউনিটি সেন্টারের ভাড়া সহ বেশ কয়েকটি সেবায় রিটার্ন জমা দেওয়ার সনদ প্রদান বাধ্যতামূলক হতে পারে। এমএসএমইদের জন্য আসলে আমরা মনে করি একটা সহজ কর কাঠামো খুব জরুরি দরকার। এনবিআর কিন্তু ২০২০ সাল থেকে অনেকগুলো অটোমেশন প্রজেক্ট চালু করতে, অটোমেশন প্রজেক্টগুলোতে যদি কাটছাট না করা হয় তাহলে খুব ভালো হবে। বিশেষ করে কর ফাঁকি দেওয়া, যে সমস্ত জায়গায় কর দীর্ঘদিন যাবৎ কর সুবিধা দেওয়া হয়েছে কিন্তু খুব বেশি সেখান থেকে উপকার পাওয়া যায়নি, সেগুলোকে পুনর্মূল্যায়ন করা, রাজস্ব ব্যয় কমিয়ে দিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করা, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। ব্যাংক জমায় ১ লাখ টাকা পর্যন্ত শুল্ক না থাকলেও ৫ লাখ টাকা স্থিতিতে ৫০ টাকা বাড়িয়ে আবগারি শুল্ক ২০০ টাকা হতে পারে। পরবর্তী ধাপে স্তর কমিয়ে বাড়ানো হতে পারে আবগারি শুল্কের পরিমাণও। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ প্রায় ১০,০০০ কোটি টাকা বাড়িয়ে ১,২০,৫৫৮ কোটি টাকার মধ্যে বিদ্যুৎ খাতে বরাদ্দ ৪০,০০০ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতে ৪,০০০ কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হচ্ছে
1,30,000 কোটি টাকা। এই মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্ত শুদ্ধ আমাদের সামাজিক সুরক্ষার মধ্যে পড়ে গেছেন এবং সামাজিক সুরক্ষা তাদের পাওয়া উচিত। নতুন বড় প্রকল্প তারা নেবে না। এটা যদি হয় তাহলে এই অর্থ এদিকে আনা খুব কঠিন হবে না। বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে 2,57,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। 1 লাখ কোটি টাকার বিদেশি ঋণ, বাকি 1,57,000 কোটি টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নিতে চায় সরকার। আসছে অর্থ বছরে গড়ে মূল্যস্ফীতি 6.5% ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.75%। নানামুখী আর্থিক সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে যাতে সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হয় সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিয়েরা লিওনের সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকাউ লাভাহুন। সকালে সেনা সদরে সাক্ষাৎকালে তাঁরা দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিষয়ে কথা বলেন। সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ আগামীকাল বাংলাদেশ মিলিটারি একাডেমিতে হতে যাওয়া অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করতে বাংলাদেশে আসেন। তার এই সফর বাংলাদেশ ও সিয়েরা লিওনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নত করবে বলে আশা করা যায়। এর আগে জেনারেল পিটার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে সই করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। আন্তর্জাতিক, ভারতের লোকসভা নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রথমবারের মতো জোট সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি। জোটের প্রধান দুই শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আজ বৈঠকে বসবে দলটির নেতারা। জোট সরকারে ফেরাতে শরিকদের জন্য নতুন মন্ত্রিসভায় বড় পদও ছাড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদীর ঘর ভেঙে সরকার গঠনের পরিকল্পনাও করছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নাম লেখাতে চলেছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তবে নেহরুর মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। পারলেন না 400 পার স্লোগান সার্থক করে রাজীব গান্ধীর রেকর্ড টপকাতে। ভারতীয় নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে লোকসভার 543টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে মোদীর ক্ষমতাসীন বিজেপি, যেখানে 99টি আসনে জিতেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এছাড়াও সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, টিডিপি 16টি, জনতা দল 12টি, শিবসেনা উদ্ভব 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 7টি ও শিবসেনা এসএইচএস দখল করেছে 7টি আসন। আর জোটবদ্ধভাবে মোদীর এনডিএ জিতেছে 293 আসনে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাহুলের ইন্ডিয়া জয় পেয়েছে 232 আসনে। বিজেপি একা সরকার গঠনে 272 আসনের ম্যাজিক ফিগারে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় জোট সরকার গড়তে তাকে নির্ভর করতে হচ্ছে প্রধান দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 28টি আসনের ওপর। এরই মধ্যে শরিকদের নিয়ে ভারতে নতুন সরকার গঠনের ঘোষণাও দিয়েছেন নরেন্দ্র মোদী। আজ বড় মঙ্গল হ্যায়। আজকের বিজয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয়। এটা সত্যি, আমরা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছি। तीसरी बार সরকার बननी तय है। যদিও জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতাই নেই এই বিজেপি নেতার। টানা 10 বছর দাপিয়ে ভারত শাসন করলেও এবার শরিকদের আবদার মেনে দেশ শাসন করতে হবে তাকে। We shouldn't lose sight at the same time that the BJP does sit in the driver's seat. বিজেপি চালকের আসনে বসলেও এবার মোদীকে জোটের শরিকদের ছাড় দিতে হবে। আর তার সামনে থাকবে শক্তিশালী বিরোধী দল, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বছর ধরে বিজেপি নানা উপহাস করলেও ভাই বোনের হাত ধরে এখন উজ্জীবিত কংগ্রেস। নির্বাচনী ফলাফলে উৎফুল্ল দলটির পরিকল্পনা মোদীর ঘর ভেঙে সরকার গঠনের। সেক্ষেত্রে জোটে নতুন অংশীদার যোগ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস নেতারা। টিডিপি এবং জেডিওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা। এই ফলাফল ভারতের জনগণ ও গণতন্ত্রের বিজয়। এবার জনগণ কোন একটি দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। মোদীর রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে। I'm extremely proud
মোদী এবং অমিত শাহকে এবার দেশের জনগণ বর্জন করেছেন। আমি ভারতের জনগণের এই রায়ের জন্য গর্বিত। ভারতের নতুন সরকার গঠনে এই দুটি দলই হতে পারে এবারের নির্বাচনে কিংমেকার। নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ বর্তমানে বিজেপি জোটের অংশীদার হলেও অতীতে তারা ছিল কংগ্রেসের মিত্র। তবে দল দুটি মোদির সঙ্গ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে কিনা সেই অঘটনই দেখার অপেক্ষায় ভারত সহ বিশ্ববাসী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। খেলার খবর। ব্যক্তিগত অর্জন নয়, দেশের জার্সি গায়ে সব সময় দলকে জেতাতেই মাঠে নামেন বলে জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20 বিশ্বকাপ নিয়ে বিবিসি প্রচারিত ধারাবাহিক সাক্ষাৎকারে এমনটাই বললেন তিনি। এস এম আশরাফের রিপোর্ট। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে 17 বছর খেলে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে নিয়ে একটি কথা প্রচলিত আছে, সব মুখ বুজে সয়ে যান। দল থেকে বাদ পড়া কিংবা সমর্থকদের তির্যক মন্তব্য কখনোই কোনো কিছুতে প্রতিবাদ করতে দেখা যায়নি। প্রতিবারই চেষ্টা করেছেন পারফরমেন্স দিয়ে জবাব দেওয়ার। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনি হাউ হয়নি, এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই। আমি সবসময় আলহামদুলিল্লাহ, আমি সবসময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। সাক্ষাৎকারে পাকিস্তানের সাইদ আনোয়ার আর ভারতের মহেন্দ্র সিং ধোনির প্রতি ভালো লাগার কথা উল্লেখ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাইদ আনোয়ারের খেলা খুব ভালো লাগতো যখন আস্তে আস্তে খেলা বুঝতে শুরু করেছি। MS ধোনির খেলা খুব ভালো লাগে। আই এম রিয়েলি আ বিগ ফ্যান অফ হিম, টু বি অনেস্ট। ওনার টেম্পারমেন্ট, ওনার কামনেস, অনেক কিছু শেখার বিষয় আছে, তো এই জিনিসগুলো আমার ভালো লাগে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সময় দিলে ভালো করবে বলে মনে করেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। উই নিড টু গিভ হিম টাইম এবং সি হাউ হি ডাজ ইনশাল্লাহ, এবং আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রানের মালিক বলেন, ভাগ্য সহায় থাকলে আরও আগেই বাংলাদেশ ট্রফি জিততে পারত। এস এম আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।